দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম বিজনেস রিপোর্টে। করোনার প্রভাব পড়তে শুরু করেছে তৈরি পোশাক খাতে। ক্রয় আদেশ কমে গেছে 25 থেকে 30%। করোনার প্রভাবে দেশি এয়ারলাইন্সগুলোর যাত্রী কমছে বড় আকারে, আয় কমায় চাপে বিমান। যাত্রাবাড়ি মাওয়া ভাঙা রুটে চালু হলো দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। মাওয়াতে যাওয়া যাবে আধ ঘন্টায়। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়েছে তৈরি পোশাক খাত। নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানি আদেশে। উদ্যোক্তারা বলছেন, অবস্থা কতটা খারাপ হবে তা নির্ভর করছে ভাইরাসটির বিস্তার ইউরোপ আমেরিকায় কতটা দীর্ঘায়িত হয় তার উপর। এমন পরিস্থিতিতে পোশাক খাতের জন্য দুর্যোগ সহায়তা তহবিল গঠনের দাবি জানিয়েছে বিজিএমইএ। শাহাদাত হোসেনের রিপোর্ট। পোশাক খাতে মন্দার শুরু গেল বছরের আগস্ট থেকে। প্রায় 11.5% রপ্তানি কমেছিল ওই এক মাসেই। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দেশের প্রধান এই শিল্পের রপ্তানি। অর্থবছরের প্রথম 8 মাসে এই খাত থেকে আয় আসে $2184 কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে 5.5 কম। এমন পরিস্থিতিতে নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে করোনা ভাইরাস। প্রধান দুই রপ্তানি গন্তব্য ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় কমতে শুরু করেছে রপ্তানি আদেশ। 3 ধরনের রিকোয়েস্ট আসছে ক্রেতাদের কাছ থেকে। একটি হলো অর্ডার প্রায় 15 থেকে শতকরা 30% কমিয়ে নেওয়া, বলছে যেগুলো প্লেস করেছে সেগুলো বলছে যে কমিয়ে নেবে। তাদের যুক্তিটা হলো যে তাদেরও তো বিভিন্ন জায়গায় দোকান বন্ধ হয়ে যাচ্ছে, ক্রেতারা সঙ্গত কারণেই তো আর কাপড় কিনবেন না। অনেকে আবার বলছেন যাদের এখনই লাগবে কোনো কিছু, তারা বলছেন যে আচ্ছা আপনারা এয়ার ফ্রেট করেন। আরেক দল বলছেন যে ডিসকাউন্ট দেন। কাজে যে কোনোভাবেই আমরা আসলে এই করোনা ভাইরাস দিয়ে একেবারে ডিরেক্টলি ইম্প্যাক্টেড। শুরুতে চায়নাতে যেটা সীমাবদ্ধ ছিল সেটা নিয়ে খুব বেশি শঙ্কিত আমরা ছিলাম না। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা যেহেতু ইউরোপেও ছড়িয়ে গিয়েছে, তখন আমাদের এখন শঙ্কার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই মার্কেটে আমার যখন সেল কমে গিয়েছে ইতিমধ্যেই, তো অর্ডার না পেলে পরে তখন আমার শ্রমিক নিয়ে সামনে রোজা, ঈদ, এ যে কী হবে এটা খুব সাংঘাতিকভাবে আমরা শঙ্কিত এটা নিয়ে। শুধু তাই নয়, বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবরে এদেশে আসার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে। এ অবস্থায় করণীয় ঠিক করতে সরকারের সাথে আলোচনা শুরু করেছে রপ্তানিকারক সংগঠনগুলো। ক্ষতি পুষিয়ে নিতে দুর্যোগ সহায়তা তহবিল গঠনে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিজিএমইএ। এখনই বোঝা যাচ্ছে না কতটা আমরা ক্ষতিগ্রস্ত হব, কিন্তু ক্ষতিগ্রস্ত যে ব্যাপকভাবে হব এই নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এখন এখানে সরকার কি করবেন আমাদের জন্য, অথবা আমরা কোন ধরনের নেগোসিয়েশনে যাব, সেখানে আমরা সরকারের কাছে একটি আবেদন করেছি। একটি হলো যে একটা ইমিডিয়েট একটা ফান্ড, অন্ততপক্ষে ডিজাস্টার রিলিফ ফান্ড রেডি রাখতে, কারণ ক্ষুদ্র মাঝারি থেকে শুরু করে বড় পর্যন্ত প্রত্যেকেই আসলে এফেক্টেড হবেন এখানে কোনো না কোনোভাবে। নগদ সহায়তা যেগুলি এক্সিস্টিং আছে এগুলি পেতে গিয়া বিশাল রকমের হয়রানির শিকার আমরা হচ্ছি। এগুলি নিয়ে আমরা প্রতিনিয়ত সরকারকে, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকে আমরা জানিয়েছি। তারপরেও এগুলির কোনো সমাধান আমরা পাচ্ছি না। এগুলির সমাধানগুলি হওয়া খুব জরুরি। পোশাক কারখানার কর্মীদের করোনা ঝুঁকি থেকে নিরাপদ রাখতে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের কারণে আকাশপথে যাত্রী পরিবহন কমে গেছে দেশীয় উড়োজাহাজ সংস্থাগুলোর। যাত্রী পরিবহন কমায় সবচেয়ে বেশি চাপে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি বছরের প্রথম প্রান্তিকেই 250 কোটি টাকা ক্ষতির মুখে পড়বে বলে আভাস দিয়েছে বিমান কর্তৃপক্ষ। একইভাবে ব্যবসায় ভাটা পড়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলোর। বিস্তারিত ইমতিয়াজ হাসানের রিপোর্টে। এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের 16টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতি সপ্তাহে এসব গন্তব্যে 142টি ফ্লাইট চালাতো বিমান। যাত্রীও পাওয়া যেত ধারণ ক্ষমতার 80%। কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক রুটগুলোতে যাত্রীর সংখ্যা নেমে এসেছে প্রায় অর্ধেকে। এমন পরিস্থিতিতে প্রধান 10টি রুটে ফ্লাইটের সংখ্যা 60% কমিয়েছে বিমান বাংলাদেশ। জেদ্দা, মদিনা, কুয়েত, কাতার, মিডল ইস্টে এই 4টি, আর এদিকে হলো আপনি কাঠমান্ডু, দিল্লি, ক্যালকাটা, ব্যাংকক, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, এই 10টা রুটেই আমার মূলত প্রভাব পড়েছে। অনেক রুটেই প্যাসেঞ্জার 20%-এর মতো নেমে আসছিল, কোথাও 30%, কোথাও 40%, ওই 10টা রুটের কথা আমি বলছি। ফলে সেগুলোতে আমি ফ্লাইট সংখ্যা, ফ্রিকোয়েন্সি সংখ্যা কমাতে বাধ্য হয়েছি। 142টি সপ্তাহে আমরা ফ্লাইট এই 10টা রুটে অপারেট করতাম।
সেখানে আমরা 86টি ফ্লাইট কমাতে হলো আমাদের। ফেব্রুয়ারির শেষ নাগাদ ওমরা যাত্রীদের সৌদি ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। 9 মার্চ থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে কাতারে। 14 মার্চ থেকে ভারতেও বিমানের সেবা বন্ধ থাকবে ভিসা বন্ধের ঘোষণায়। বিমান বাংলাদেশ বলছে এখন পর্যন্ত তাদের লোকসান 200 কোটি টাকা ছাড়িয়েছে। চলতি মাসের শেষ নাগাদ যা আরও বাড়বে। আমার ফ্লাইট চলে মিডল ইস্টে, সেখানে সিংহভাগ প্যাসেঞ্জার হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসার, কিছু ছিল ওমরা ভিসা বন্ধ হয়ে গেছে, ফলে সেটি নাই। একটা তো হচ্ছে আমাদের রেভিনিউ ইনকাম হচ্ছে না, দ্বিতীয় হলে আমাদের ফিক্সড কস্ট আছে, আমাদের ইনভেস্টমেন্টের কস্ট আছে ইত্যাদি, সব মিলিয়ে আমরা 250 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে আমাদের এই মাসের শেষে যদি এরকমই চলতে থাকে। শুধু বিমানই নয়, করোনার প্রভাব পড়েছে দেশীয় বেসরকারি খাতের উড়োজাহাজ কোম্পানিগুলোর ব্যবসাতেও। আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটে কমেছে যাত্রীর সংখ্যা। আমাদের যেসব টুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে লাইক সিঙ্গাপুর, কুয়ালালামপুর কিংবা ব্যাংকক রুটটা আসলে বেসিক্যালি টুরিস্ট প্যাসেঞ্জারের উপরে ডিপেন্ড করা, বাট এখন সেটা বিলো 50%-এর মতো আছে, বাট সিঙ্গাপুর এবং কুয়ালালামপুর অ্যারাউন্ড 70%-এর মতো প্যাসেঞ্জার ক্যারি করছে। আমাদের ডোমেস্টিক্যালি আমরা যেটা দেখছি যে যারা অনেকেই যাতায়াতের জন্য প্ল্যান করেছিল তারা রিফান্ড নিচ্ছে, তারা তাদের ট্রাভেলটা করবে না, এবং এই ট্রেনটা এই মুহূর্তে আমরা অ্যাটলিস্ট 25-30% দেখছি, এবং আগামী কয়েকদিনের যে ট্রেন্ড দেখতে পাচ্ছি সেটা প্রায় 50% মতো ট্রেন্ড দেখছি যে এই ট্রাভেলটা কমে আসবে। আমাদের ডোমেস্টিক্যালি এখন পর্যন্ত আমরা কোনো ফ্লাইট বাতিল করিনি, কিন্তু আগামী কয়েকদিন মনে হচ্ছে যে আমাদের ফ্লাইট সংখ্যা কমিয়ে নিয়ে আসতে হবে, অ্যাটলিস্ট 25%-এর মতো ফ্লাইট কমিয়ে নিয়ে আসতে হবে। হিসেব বলছে স্বাভাবিক সময়ে দেশি বিদেশি 28টি এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা বিমানবন্দর দিয়ে 20 থেকে 25 হাজার যাত্রী আনা নেয়া করে, যা বর্তমানে কমে গেছে করোনার প্রভাবে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। যাত্রাবাড়ি মাওয়া ভাঙা রুটে চালু হলো দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। 55 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে দুটি সার্ভিস লেনের মাধ্যমে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 22টি জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগকে দ্রুততর করবে। এখন মাত্র 27 মিনিটে ঢাকা থেকে মাওয়া যাওয়া যাবে। এক্সপ্রেসওয়েটিতে 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস এবং প্রায় 100টি সেতু ও কালভার্ট রয়েছে। প্রায় 11,000 কোটি টাকা খরচে এটি নির্মাণ করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় 6 লেন বিশিষ্ট 8 কিলোমিটার সংযোগ সড়ক এবং ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় 25টি সেতুর উদ্বোধন করেন। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, অর্থাৎ যাত্রাবাড়ি মাওয়া পাথরভাঙ্গা জাতীয় মহাসড়ক, এটা হচ্ছে দেশের সর্বপ্রথম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে। এই ধরনের রাস্তা আমাদের দেশে আজ পর্যন্ত এভাবে হয়নি, যেখানে কোনো ট্রাফিক ক্রসিং থাকবে না, এক টানা গাড়ি চালিয়ে যেতে পারবে। আবার ওর আশেপাশের এলাকার মানুষের জন্য আমরা পাশে রাস্তাও করে দিয়েছি, যেখানে ধীর গতি সম্পন্ন যানবাহন সেগুলিও চলতে পারবে। অব্যাহত লোকসানের কারণে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। হাজার হাজার হেক্টর ফসলি জমি পতিত পড়ে আছে। একই অবস্থা হবিগঞ্জের হাওরেও। ফলে চলতি মৌসুমে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের 13 উপজেলার 9টিরই একমাত্র ফসল বোরো ধান, কিন্তু টানা কয়েক মৌসুম লোকসানের কারণে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে কৃষকরা। ঋণ শোধ করতে না পেরে ঘরবাড়িও ছেড়ে গেছে অনেকে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলার 1,67,676 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কিন্তু আবাদ হয়েছে 1,45,000 হেক্টরে। 3 একর ক্ষেত আমি করছি, আর 9 একর জমি পতিত, টেহার অভাবে পানি বন্যায় নেগা আমরা করতে পারি না। গৃহস্থী করিয়া তো আমরা আর শান্তি পাই না, ধানের দরে হয় না, যেটা বনে না, এই পানি টেনে নেগা। বর্তমানে আমাদের এলাকায় 35টা ফ্যামিলি শহরে গেছে গা লেনের জ্বালায়, আর আমরা বর্তমানে অত জমি তো 2 লক্ষ টাকা লেন ভুক্ত আছি। ধান ফলাইতে আমরা এক কাটাকে তো 10% 700-750 টাকা পরে, বিক্রির সময় আমরা 500 টাকা পাই। করিয়া কোনো লাভবান হইতে পারি না, খালি লসের বাগি। এবার করছি দেয়া যাক সরকারে যে আমরা যান বাঁচায়। কৃষকরা বলছে শুধু হাওড়েই 25 থেকে 30,000 হেক্টর জমি এবার পতিত। পুরো জেলায় এর পরিমাণ আরও বেশি। হাওড়ের যে অনাবাদি কিছু জমি রয়ে গেছে, এটার মূল কারণ হলো যে এখানে কিছু নদী
সিলটেশনের কারণে কিছু ভরাট হয়েছে, ইরিগেশনে কিছু প্রবলেম। তো আমরা চেষ্টা করছি যে ওই জমিগুলোতে কিভাবে অন্য কোনো ক্রপে আমরা নিতে পারি কিনা। তো এটা নিলে আমি মনে করি যে ভবিষ্যতে হয়তো এই অনাবাদি জমিগুলো থাকবে না আর কি। একই অবস্থা হবিগঞ্জ জেলাতেও। গেল বছর ধানের ন্যায্য দাম না পাওয়ায় এবার বড় আবাদ করেনি অনেক কৃষক। যারা করেছে তারাও আশঙ্কায় দাম নিয়ে। সরকারি প্রণোদনা না পেলে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান কৃষকরা। আমি তো অনেক 8-10 কের জায়গা করি, মার তো এখন বর্তমানে 2 কের 2.5 কের জায়গা করি। ধানের মূল্য নাই। 400 টাকা কেজি কিনুন লাগে বীজ, সার কিনুন লাগে 900 টাকা বস্তা, কিন্তু ধান বেচবার সময় আমরা বেতন লাগে 450-500 টাকা। দানার দরটা একটু দয়া হলে আমরা গৃহস্থের বাসায় গিয়ে যাবো, আমরা গৃহস্থ চলে থাকতাম পারি হিসেবে মাননীয় সরকারের কাছে আমরা আবেদন জানাইলাম। রাইস ট্রান্সপ্লান্টার দ্বারা বড় ধান রোপণ এবং কম্বাইন হারভেস্টার দ্বারা ধান কর্তন, এটি আমরা ব্যাপক হারে মাঠে কাজ করিতেছি। এতে উৎপাদন খরচ বহুলাংশে হ্রাস পাবে এবং কৃষক ধান উৎপাদন করে অধিক লাভবান হবে। প্রণোদনার বিষয়টি তো কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হয়, তবে এখন সময় আসছে যে শুধু ধান চাষের প্রতি না, আমাদের কৃষকদেরকে ক্রপ ডাইভার্সিফিকেশন, ধান চাষের পাশাপাশি অন্যান্য ফসলের দিকেও ধাবিত করতে হবে। সরকারি হিসেবে হবিগঞ্জে এবার 1,20,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা পূরণ হয়নি। এখনও পতিত রয়েছে 3,000 হেক্টর জমি। বেসরকারি হিসেবে এর পরিমাণ আরও অনেক বেশি। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সপ্তাহের শেষ কার্যদিবসে নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচক কমেছে 2.5 ভাগের মতো। সার্বিক সূচক ডিএসইএক্স 101 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,129-এ। বেচা কেনা হয়েছে 409 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 36টির, কমেছে 293টির দর, আর অপরিবর্তিত আছে 22টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শুরুতে সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। আজ দিন শেষে ডিএসসি ব্রড ইন্ডেক্স আগের দিনের চেয়ে কমেছে 101 পয়েন্ট, সোয়া ইন্ডেক্স কমেছে 21 পয়েন্ট এবং DS30 সূচক কমেছে 32 পয়েন্ট। আজ দিন শেষে লেনদেন হয়েছে 409 কোটি টাকা। গতদিন লেনদেন ছিল 422 কোটি টাকা। সেই হিসাবে আজ ডিএসসি লেনদেন কমেছে 13 কোটি টাকা। আজ টার্নওভারে লিড করে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর 27.4% কন্ট্রিবিউট করে, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল সেক্টর 14.4% এবং 10.6% কন্ট্রিবিউট করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণার পর ভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যার প্রভাবে বড় দরপতন হয়েছে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার শেয়ার বাজারে। সবচেয়ে বেশি কমেছে এয়ারলাইন্স আর ট্রাভেল কোম্পানিগুলোর দর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। এরই মধ্যে বিশ্বের 124টি দেশে ছড়িয়েছে ভাইরাসটির সংক্রমণ। আক্রান্ত হয়েছে 1 লাখের বেশি মানুষ। আর গেল 2 সপ্তাহে চীনের বাইরে আক্রান্তের সংখ্যা বেড়েছে 13 গুণ। পরিস্থিতি বিবেচনায় বুধবার রাতে করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। We have never been before seen a pandemic sparked by a coronavirus. This is the first pandemic caused by a coronavirus. And we have never before seen a pandemic that can be controlled at the same time. ভাইরাসের উৎপত্তিস্থল চীনের বাইরে আক্রান্তের হার সবচেয়ে বেশি ইউরোপের দেশ ইতালিতে। এছাড়াও ইউরোপের 80 ভাগের বেশি দেশেই মিলেছে ভাইরাসের অস্তিত্ব। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ 30 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে শুক্রবার মধ্যরাত থেকে। The European Union failed to take the same precautions and restrict travel from China and other hotspots. As a result, a large number of new clusters in the United States were seeded by travelers from Europe. After consulting with our top government health professionals, I have decided to take several strong but necessary actions to protect the health and well-being of all Americans. এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের প্রায় 70টি দেশ। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইন্স খাত। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের হিসেবে বিশ্বের এয়ারলাইন্সগুলো যাত্রী পরিবহন থেকে আয় হারাবে প্রায় $11,300 কোটি। আর ইউরোপের দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বড় দরপতনের শিকার হয়েছে বিশ্বের প্রধান সব শেয়ার বাজার। কমে গেছে ভ্রমণ আর এয়ারলাইন্স খাতের শেয়ারের দর। ইউরোপের শেয়ার বাজারে দরপতন হয়েছে 9 ভাগের বেশি। জাপানের নিক্কেই দর হারিয়েছে 4.4 ভাগ, আর হংকং স্টক এক্সচেঞ্জ দর হারিয়েছে প্রায় 4.25 ভাগ। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট মার্কেটে ডাও জোন্স সূচক হারিয়েছে 5.85 ভাগ। I think with the official declaration that it's a pandemic, you're seeing again fear getting flushed out in the system. I was just thinking through what areas have not necessarily dodged a bullet, but have relatively outperformed. It's probably the safer areas, including the staples and the healthcare names. এদিকে করোনা ভাইরাসের প্রভাবে 30 বছরের মধ্যে অর্থনৈতিক মন্দায় পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। সংকট মোকাবেলায় $1,140 কোটি জরুরি তহবিল ঘোষণা করেছে দেশটির সরকার। Both this financial year and in the next 2 financial years, the gross impact of that stimulus is $22.9 billion. That's 1.2% of GDP. This is a significant investment. এদিকে ওপেক আর রাশিয়ার মধ্যকার দ্বন্দ্বে ধুঁকতে থাকা তেলের বাজার আবারও দর হারিয়েছে করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণায়। বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দর কমেছে 6.5 ভাগের বেশি। ব্যারেল প্রতি দর দাঁড়িয়েছে $33.64। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।